আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ফাহাদ ইসলাম। আজকে আমাদের ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিকসটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি নয়, এইচএসসি নয়, এটা জব সেক্টরে বলো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তার ক্ষমতা দখল করে রেখেছে। তো আজকে আমরা দেরি আর না করে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনায় চলে যাই। কমপ্লিটিং সেন্টেন্স কথাটার অর্থ কী? দেখো, কমপ্লিট থেকেই আমাদের কমপ্লিটিং কথাটা চলে আসলো। তাহলে কমপ্লিট শব্দের অর্থ কী? কমপ্লিট শব্দের অর্থ হচ্ছে পূর্ণ করা। তাহলে একটা সেন্টেন্স আমাদের অসম্পূর্ণ থাকবে, ওই সেন্টেন্সটাকে আমাদের পরিপূর্ণ করাটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মূল কাজ। তো চলো দেরি আর না করে আমরা প্রথম রুলস নিয়ে আলোচনা করি। প্রথম রুলসটা হচ্ছে আমাদের দেওয়া আছে সো দ্যাট। সো দ্যাট হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড। সো দ্যাট কথাটা যদি আমরা বাংলায় বলি তাহলে বাংলায় এটাকে আমরা যাতে বললেই হবে। সো দ্যাটের বাংলা অর্থ কি? যাতে। সো দ্যাটের দুটি রুলস রয়েছে। তো প্রথম রুলস নিয়ে আমরা আলোচনা করি। আমরা প্রথমেই বললাম যে সো দ্যাট হচ্ছে একটি লিঙ্কিং ওয়ার্ড। তার মানে এটার পূর্বে একটা সেন্টেন্স থাকবে, পরে আরেকটা সেন্টেন্স থাকবে। এখন পূর্বের সেন্টেন্সটা দেখেই আমরা পরবর্তী সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব। দেখো, পূর্বের সেন্টেন্সে যদি আমাদের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখন প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো একটি যদি থাকে, তাহলে আমাদের পরবর্তীতে সো দ্যাটের পরে আমাদের কোন আমরা মডেল অক্সিলারি ভার্ব সাবজেক্ট বসাবো, কীভাবে বসাবো ওইটা আমরা একটু দেখে নিই। সো দ্যাটের পরে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, দেন যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ক্যান এবং মে, এটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। এখানে যে কোনো একটা আমরা বসাবো, ক্যান অথবা মে। আর তোমরা জানো ক্যান অথবা মের পরে আমাদের ভার্বের B1 হয়। পরবর্তীতে আমাদের একটা অবজেক্ট আমাদের দিতে হবে। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা তাহলে ক্লিয়ার করে নিই। দেখো, এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। দেওয়া আছে আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখি। সো দ্যাট, এখন আমাদের লিঙ্কিং ওয়ার্ডটা দেওয়া আছে সো দ্যাট। দেন পরবর্তীতে কিন্তু বাক্যটা আমার কমপ্লিট করতে হবে। আমার বুদ্ধি খাটিয়ে কি কমপ্লিট করতে হবে নাকি শুধু বুদ্ধি? না, আমাদের রুলসটি একটু দেখতে হবে। দেখো, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম আছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমাদের প্রথম রুলসের সাথে এই রুলসটা মিলে গেল। তাহলে সো দ্যাটের পরে আমাদের একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। আর সাবজেক্টটা কাকে ফলো করব এটাও একটা টেনশনের ব্যাপার। সাবজেক্টটা আমরা প্রথম বাক্যের সাবজেক্ট অনুসরণ করলেই হবে। যেমন এখানে রয়েছে আই, তাহলে পরবর্তীতে আমি আই বসাতে পারবো। সাবজেক্টটাও আমরা কি বসাবো? আই বসাবো। তাহলে আমি ইংরেজি শিখি, কিন্তু কেন শিখি? একটা ভালো জব পাওয়ার জন্য বা আমার ইংরেজি ডেভেলপমেন্ট হওয়ার জন্য, যে কোনো একটা কারণ হতে পারে। তাহলে আমি একটা উদাহরণ দিই যে আমরা ইংরেজি শিখি একটা ভালো জব পাওয়ার জন্য। তাহলে আই এখানে ক্যান হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই ক্যান গেট এ গুড জব। তাহলে আমরা ইংরেজি শিখি সো দ্যাট, যাতে আই ক্যান গেট এ গুড জব। তাহলে আমাদের বাক্যটি পরিপূর্ণ হয়েছে। তাহলে আমি আশা করি তোমরা সো দ্যাটের প্রথম রুলসটি তোমরা শিখে ফেলছো। এবার আমরা চলো দ্বিতীয় রুলসে চলে যাই। সো দ্যাটের দ্বিতীয় রুলসটা হচ্ছে, যদি সো দ্যাটের পূর্বের বাক্যটা যদি আমাদের পাস্ট টেন্স হয়, এখন আবার বলি পাস্ট টেন্স মানে হচ্ছে যে পাস্টে যে আবার চারটা ছেলে মেয়ে রয়েছে, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো একটি যদি হয়, পরবর্তীতে আমাদের সো দ্যাটের পরে আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করবে? দেখো, একটা সাবজেক্ট বসবে এখানে, কিন্তু যেহেতু পাস্ট রয়েছে তাহলে ক্যান বসবে না, হবে কি কুড। আর মের পরিবর্তে হবে মাইট।
আর তোমরা জানো কুড এবং মাইট মডেল অক্সিলারি ভার্ব, যার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বি ওয়ান, ভার্বটা কি সিম্পল হবে প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। দেখো এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। হি কল্ড মি, সে আমাকে কল করেছিল কেন? সো দ্যাট, যাতে, কোনো একটা কারণ তো আছে না, শুধু শুধু কি সে আমাকে কল করছে না, ওই কারণটা আমরা এখানে বসাবো। যেহেতু এই যে কল দেখো ইডি যুক্ত আছে ভার্বটা, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে তাহলে এই রুলসটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো পরবর্তী সো দ্যাটের পরে আমি একটা সাবজেক্ট বসাবো। তাহলে আমি সাবজেক্টটা কি বসাবো? বললাম যে আগের সাবজেক্ট অনুসারে। তাহলে কি হবে? হি হচ্ছে পূর্ববর্তী, সো দ্যাটের পূর্বের সাবজেক্ট হি হচ্ছে, তাহলে পরবর্তীতে আমি হি বসাবো। হি কল্ড মি, সে আমাকে কল করেছে যে কোনো একটা কারণে। তাহলে আমি একটা কারণ দিয়ে দিই। দেখো ভার্বটা তাহলে সাবজেক্ট বসালাম হি, পরবর্তীতে আমি কুড বসাবো। হি কুড গেট দি নিউজ, সে আমাকে কল করেছিল যে নিউজটা সম্পর্কে জানার জন্য। আশা করি তোমরা সো দ্যাট যুক্ত লিঙ্কিং ওয়ার্ডের কমপ্লিটিং সেন্টেন্সের দুটো রুলস একসাথে তোমরা শিখে নিতে পেরেছো। এইবার আমরা চলে যাব আমাদের পরবর্তী রুলসে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রুলসে। চলো, দ্বিতীয় রুলসটা হচ্ছে দো এবং অলদোকে নিয়ে। দো এবং অলদো এটার বাংলা ওয়ার্ড যদি আমরা মিনিং করি তাহলে হচ্ছে যদিও বা সত্ত্বেও। তো দো অলদের ক্ষেত্রে একটু মজার ব্যাপারও রয়েছে। দেখো এখানে লেখা আছে দো এবং অলদো, এটা মাঝখানে দেওয়া রয়েছে বা যে কোনো জায়গায় থাকুক না কেন, এখানে টোটাল দুটা ক্লজ থাকবে, মানে দুইটি ক্লজ থাকবে। দেখো একটা ক্লজ দিলাম এখানে, দ্বিতীয় ক্লজ হচ্ছে এটা শেষে লাস্টে। তাহলে দেখো দুটি ক্লজ থাকবে। এখন কথাটা হচ্ছে যে ক্লজে প্রথম ক্লজটাই যদি আমার কারণ বুঝায়, পরবর্তী ক্লজটা কিন্তু একটা ফলাফল দিতে হবে। তার মানে কি প্রথম ক্লজটা আমাদের কারণ থাকবে, পরবর্তী ক্লজের অর্থটায় আমাদের একটা ফলাফলে নিয়ে আসতে হবে। তাহলে দেখো প্রথম ক্লজটা যদি আমাদের পজিটিভ থাকে, পরবর্তী ক্লজটা যেহেতু ফলাফলটা কি হবে? পজিটিভ হলে নেগেটিভ, মানে প্লাস থাকলে মাইনাস। দেখো দ্বিতীয় ক্লজটির অর্থ যদি আমাদের নেগেটিভ দাঁড়ায় তাহলে পরবর্তী ক্লজটা আমাদের পজিটিভ, মানে উল্টা চশমা। তাহলে কি পজিটিভ হলে নেগেটিভ ফলাফল আসবে। আর লাস্টে দেখো নেগেটিভ যদি থাকে ফলাফলটা হয়ে যাবে পজিটিভ। তাহলে দুইটা এক্সাম্পল দেবো, দুটো এক্সাম্পলের মধ্যেই তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পলটি একটু লক্ষ্য করো। দো যদিও, হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে। আমরা প্রত্যেকেই তো ইংরেজি জানি, এটা কি পজিটিভ, এটা একটা পজিটিভ সেন্স বুঝিয়েছে। দেখো সে ইংরেজি পারে, তার মানে কি একটা পজিটিভ, তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা। ফলাফলটা আসবে কি? নেগেটিভ। তাহলে আমাদের সাবজেক্টটা হবে কি? তার সম্পর্কেই। প্রথম বাক্যে যে সাবজেক্ট আছে ওই সম্পর্কে আমাদের সাবজেক্ট হবে। আর দেখো এখানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট বাক্য আমি যে কোনো একটা বাক্য নিয়ে আসতে পারি, প্রেজেন্ট টেন্সের আলোকে আমাদের নিয়ে আসতে হবে। দেখো হি নোস ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, কিন্তু আমরা অনেকে ইংরেজি পারি না, মানে বলতে পারি না। আমরা কিন্তু ইংরেজি মোটামুটি জানি, ইংরেজি ওয়ার্ড মিনিং জানি, কিন্তু একটু কারোর সাথে কথা বলতে গেলে আমাদের বোঝা যায় যে আমরা আসলে কতটুকু পারি, আমরা আসলে বলতে পারি না। তাহলে এটা ওয়ার্ডটা কি দাঁড়ায়? হি নোস ইংলিশ, হি কান্ট, যেহেতু আমার নেগেটিভ করতে হবে ফলাফল, হি কান্ট স্পিক ইন ইংলিশ। তাহলে দেখো আমরা দো হি নোস ইংলিশে ইংরেজি জানে, বাট নেগেটিভ ফলাফল হি কান্ট স্পিক ইন ইংলিশ। ইংলিশ কথাটা বোঝা যাচ্ছে না। যাই হোক, পরবর্তীতে আমরা এক্সাম্পলে যাচ্ছি। পরবর্তী এক্সাম্পল লক্ষ্য করো। দেখো দো হি ইজ পুর, এই যে দেখো যদিও সে গরিব। এখন গরিব কি পজিটিভ?
না, গরিব কিন্তু অবশ্যই নেগেটিভ কথাটা বুঝিয়েছে। তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ, পরবর্তী সেন্টেন্সটা আমার পজিটিভ করতে হবে। চিন্তা করো, সে গরিব কিন্তু লোকটি অনেস্ট, বা সে গরিব কিন্তু সে মেধাবী। তাহলে এটা আমরা কীভাবে লিখি? দো হি ইজ পুর, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। দেখো, সে গরিব বাট সে সৎ। তাহলে নেগেটিভ হয়েছে, আমরা ফলাফলটা পজিটিভে এনেছি। এবং প্রথম সেন্টেন্সটি দেখো, দো হি নোস ইংলিশ, সে ইংরেজি জানে, এটা হচ্ছে পজিটিভ। পরবর্তী বাক্যটা দেখো নেগেটিভ, হি কান্ট স্পিক ইন ইংলিশ। তো আশা করি তোমরা অল নিয়ে যেই রুলস রয়েছে এই রুলসটা তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় রুলস। হাঁটি হাঁটি পা করে আমরা আমাদের 3 নম্বর রুলসে চলে আসছি। তাহলে 3 নম্বর রুলস নিয়ে আমরা একটু আলোচনা করি। 3 নম্বর রুলসটা আমি সাজিয়েছি অ্যাজ, সিন্স, বিকজ। 3টা রুলস একসাথে আজকে আলোচনা করব। দেখো, অ্যাজ, সিন্স, বিকজ যদি বাক্যের প্রথমে থাকে, বাক্যের প্রথমে দেখো, প্রথমে একটা দিয়েছি যে অ্যাজ, বাক্যের প্রথমে যদি থাকে, যেমন সিন্স, অ্যাজ যদি প্রথমে থাকে তাহলে তার অর্থ দাঁড়াবে বাংলাতে যেহেতু। তাহলে এই রুলসটাও পূর্ববর্তী দ্বিতীয় রুলসের সাথে কিছু মিল রয়েছে। অ্যাজ, সিন্স, বিকজের দুটি ক্লজ থাকবে। প্রথম ক্লজটি যদি আমাদের পজিটিভ বোঝায় এবং পরবর্তী ক্লজটির ফলাফলটা হবে আমাদের পজিটিভ, এবং প্রথম ক্লজটি যদি আমাদের নেগেটিভ বোঝায় পরবর্তী ক্লজের ফলাফলটাও হবে নেগেটিভ। তাহলে আজকে আমরা দুটো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিই। দেখো, অ্যাজ হি নোজ ইংলিশ, যেহেতু সে ইংরেজি জানে। তাহলে একটা পজিটিভ বাক্য আমার লিখতে হবে। দেখো, অ্যাজ হি নোজ ইংলিশ, পজিটিভ বাক্য কি দেওয়া যায়? হি ক্যান গেট এ লট অফ ফ্যাসিলিটিস। তাহলে দেখো, সে যেহেতু ইংরেজি পারে তাহলে সে তো ফ্যাসিলিটিটা একটু বেশি পাবে, তাই না? সুযোগ সুবিধা সেই বেশি পাবে। আর এটা হচ্ছে কি পজিটিভ বাক্য মিন করেছে, পজিটিভ হলে পজিটিভ। আর দেখো, এখানে যদি আমাদের প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তী বাক্যটাও আমাদের প্রেজেন্টের অক্সিলারি ভার্বগুলো আমাদের বসাতে হবে। দেখো, এক্সাম্পল 2 নম্বরে এক্সাম্পলে আমরা চলে যাই। আমরা বলছিলাম কি নেগেটিভ হলে নেগেটিভ বোঝাবে। তাহলে দেখি নেগেটিভ আছে কি না এক্সাম্পলের মধ্যে। দেখো, সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল। তাহলে অসুস্থ একটা কি নেগেটিভ না? অসুস্থ যদি থাকে সে কোনো কিছু তো মিস করবে, তাই না? একটা নেগেটিভ ইফেক্ট পড়বে, ফলাফলটাও নেগেটিভ আসবে। তাহলে একটা এক্সাম্পল দিয়েছি যে সিন্স হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল, যেহেতু হি কুড নট প্রেজেন্ট ইন বিএসসি, যেহেতু সে অসুস্থ ছিল যার কারণে সে বিএসসিতে প্রেজেন্ট হতে পারেনি। কারণটা নেগেটিভ, ফলাফলটাও নেগেটিভ। কারণটা পজিটিভ, ফলাফলটাও পজিটিভ। আশা করি তোমরা প্রত্যেকেই আমার এই 3টি রুলস বুঝতে পেরেছো। যদি তোমরা রুলসগুলো আয়ত্ত করে থাকো তাহলে তোমার একটা করণীয় স্টুডেন্ট হিসাবে, তুমি যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছো, তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে তুমি এই ভিডিওটা শেয়ার করে দিবা। এবং ততক্ষণ পর্যন্ত আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে, পার্ট 2 নিয়ে আমি চলে আসবো তোমাদের মাঝে। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।